আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দেব এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ইরান ইসরায়েল সংঘাতের জেরে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে রিপাবলিকান দলে গভীর রাজনৈতিক বিভাজন। যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে বিধ্বংসী বোম সাইক্লোন, তীব্র তুষারপাতে বিপর্যস্ত 11 মিলিয়নের জনজীবন। আমেরিকায় ধারাবাহিক সন্ত্রাসী হামলা, অনলাইন উগ্রবাদ ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ। এবং 2028 নির্বাচন ও ট্রাম্প বিরোধিতা, রাজনৈতিক কৌশলের ইঙ্গিত দিলেন গ্যাভিন নিউসাম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান ইসরায়েল সংঘাতের জেরে বর্তমানে উত্তপ্ত মার্কিন রাজনীতি। ট্রাম্প প্রশাসনের নেওয়া এই সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে রিপাবলিকান দলের ভেতরেই তৈরি হয়েছে গভীর বিভাজন। দীর্ঘদিনের ট্রাম্প সমর্থক টকার কার্লসন থেকে শুরু করে মার্জরি টেইলর গ্রিন, অনেক প্রভাবশালী কণ্ঠস্বরই এখন যুদ্ধের বিপক্ষে সরব। বিশ্লেষকদের মতে ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির দাম বাড়বে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। যদিও ঐতিহ্যগতভাবে সামরিক অভিযানে প্রেসিডেন্টদের জনপ্রিয়তা বাড়ার কথা, কিন্তু এবার সেই চিত্রের দেখা মিলছে না। রিয়েল ক্লিয়ার পলিটিক্সের জরিপ বলছে ট্রাম্পের জনপ্রিয়তায় বিশেষ কোনো পরিবর্তন আসেনি, বরং একটি বড় অংশ তার ইরান নীতি নিয়ে দ্বিমত পোষণ করছে। ইরানে স্থলসেনা পাঠানোর পরিকল্পনা নিয়ে রিপাবলিকানদের মধ্যেও প্রবল আপত্তি রয়েছে। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি অর্থাৎ নতুন কোনো যুদ্ধে না জড়ানোর অঙ্গীকার এখন এক বড় চ্যালেঞ্জের মুখে। মূলত এই যুদ্ধের স্থায়িত্ব এবং এর অর্থনৈতিক প্রভাবই নির্ধারণ করবে ট্রাম্পের আসন্ন রাজনৈতিক ভবিষ্যৎ। নিজের মৃত্যু নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি কফি শপে ঘোষ গল্প করতে দেখা দেন এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার ইঙ্গিত দেন। এদিকে ইরানের নতুন নেতা মুজতবা খামেনির শারীরিক অবস্থা এবং দেশ শাসনের সক্ষমতা নিয়েও আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে গভীর সংশয়। মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতির ডামাডোলের মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি চাঞ্চল্যকর গুজব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি নিহত হয়েছেন। অনলাইনে দাবি করা হয়েছিল সাম্প্রতিক এক ভাষণে তার হাতে 6টি আঙ্গুল দেখা গেছে, যা থেকে অনেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভিডিওটি এআই এর মাধ্যমে তৈরি, আর এর থেকেই শুরু হয় তার মৃত্যুর গুঞ্জন। তবে রবিবার এই সব জল্পনার অবসান ঘটান স্বয়ং নেতানিয়াহু নিজেই। নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি দেখান যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। কফি শপে কফি কেনার সময় করা এই ভিডিওতে তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। নিজের আঙ্গুলগুলো ক্যামেরার সামনে তুলে ধরে তিনি এই গুজবকে বিদ্রূপ করেন। কফির ক্যালোরি নিয়ে রসিকতাও করার পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন যে ইরান এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান কোনোভাবেই থামছে না। ভিডিওতে তিনি বলেন, আমি এমন অনেক কিছু করছি যা এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। আমরা ইরান ও লেবাননে কঠোর আঘাত হেনে যাচ্ছি। এদিকে এই ঘটনার সমান্তরালে ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মার্কিন দূত মাইক ওয়ালস জানিয়েছে, মোজতবা খামেনির বেঁচে থাকা বা দেশে পরিচালনার সক্ষমতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। একদিকে ইরান ও ইসরায়েলের এই তীব্র সংঘাত, অন্যদিকে নেতাদের জীবিত থাকা নিয়ে বিশ্বব্যাপী এই রহস্য। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অনিশ্চিত মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টে ও গ্রেট লেকস অঞ্চলে আঘাত এনেছে শক্তিশালী বোম সাইক্লোন। কয়েক ফুট তুষারপাত ও 70 মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। 11 মিলিয়নেরও বেশি মানুষ তুষার ঝড়ের সতর্কতার আওতায় রয়েছেন। হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় অঞ্চলটিতে জরুরি অবস্থা বিরাজ করছে। শীত বিদায় নেওয়ার কথা থাকলেও প্রকৃতি যেন ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট এবং গ্রেট লেকস অঞ্চলে আঘাত এনেছে এক বিধ্বংসী বোম সাইক্লোন। কয়েক ফুট তুষারপাত এবং ঘন্টায় 70 মাইল বেগে বয়ে যাওয়া বাতাসের ঝাপটায় বিপর্যস্ত জনজীবন। গত কয়েক দিনে যে অঞ্চলটি ভয়াবহ বাতাসের কবলে পড়েছিল, সেখানে এই নতুন তুষার ঝড় যেন কাটা ঘায়ে নুনের ছিটে।
বর্তমানে 11 মিলিয়নেরও বেশি আমেরিকান মারাত্মক তুষার ঝড়ের সতর্কতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। মিনেসোটা, উইসকনসিন, সাউথ ডাকোটা এবং মিশিগানের মতো রাজ্যগুলোতে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। মার্কুয়েট, মিশিগানে প্রায় 4 ফুট পর্যন্ত তুষার জমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মিনিয়াপোলিস ও গ্রিন বের মতো বড় শহরগুলো 1 থেকে 2 ফুট তুষারে ঢাকা পড়তে পারে। এই চরম আবহাওয়ার কারণে শুক্রবার থেকেই ফ্লাইট বাতিল শুরু হয়েছে, যা সোমবার পর্যন্ত হাজারে পৌঁছেছে। বাতাসের তীব্রতায় অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়ের পরপরই তাপমাত্রার চরম অবনতি ঘটবে। কানাডার সীমান্ত থেকে শুরু করে টেক্সাস, মেক্সিকো সীমান্ত পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 15 থেকে 25 ডিগ্রির নিচে নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সকালের মধ্যে মিনিয়াপোলিস ও গ্রিন বের মতো শহরগুলোতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাবে। এমনকি ডিপ সাউথের কিছু অংশে নতুন করে শীতল তাপমাত্রার রেকর্ড হতে পারে। ঘর থেকে বের হওয়া যেন দায়। রাস্তাঘাট বরফে ঢাকা পড়ে যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। প্রকৃতির এই রুদ্রমূর্তি সত্যি আতঙ্কজনক। সাবধানে থাকুন এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। মার্চ 2026-এর প্রথম 2 সপ্তাহে টেক্সাস, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং মিশিগানে ঘটে যাওয়া 4টি ভয়াবহ সন্ত্রাসী হামলা আমেরিকাকে নতুন করে ভাবিয়ে তুলেছে। অপরাধীদের অধিকাংশই অভিবাসী বা তাদের পরবর্তী প্রজন্ম। সাবেক FBI কর্মকর্তাদের মতে এটি কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক ধরনের অপ্রতিসম যুদ্ধ। গবেষকদের মতে সরাসরি বিদেশি নির্দেশের চেয়ে ইন্টারনেটের মাধ্যমে সেলফ রেডিকালাইজেশন বা স্ব-উগ্রবাদ বর্তমানে বেশি বিপজ্জনক। আইসিস বা অন্যান্য উগ্রবাদী গোষ্ঠীর অনলাইন প্রচারণা সহজেই বিভ্রান্ত তরুণদের প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের সীমান্ত নীতি, অভিবাসীদের সামাজিকীকরণের ব্যর্থতা এবং ইসলামোফোবিয়ার ভয়ে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য প্রদানে মানুষের অনীহা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দীর্ঘদিন ধরে চলা এই হুমকি এখন চরম পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ইরানের বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষাপটেই এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমেরিকান জননিরাপত্তার খাতিরে এখন নতুন করে গোয়েন্দা নজরদারি ও কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন গ্যাভিন নিউসম। 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে জয়ী হলে তবে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য প্রার্থিতার ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার এই গভর্নর। মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত সাউথ বাই সাউথ ওয়েস্ট সম্মেলনে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা আগামী 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছে। পডকাস্টার ভিভিয়ান তু এর সাথে এক লাইভ সেশনে কথা বলার সময় নিউসামকে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, 2028 সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াই করবেন কিনা তা নির্ভর করছে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনের উপর। নিউসামের ভাষায় 2026 সালে প্রতিনিধি পরিষদ পুনরুদ্ধার করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমরা স্পিকার হাকিম জেফ্রিসের হাতে সেই গ্যাবেল তুলে দিতে পারি, তবেই আপনি এবং আমি 2028 সালে একটি দ্বিতীয় ডেটে যেতে পারি। সম্মেলনে তিনি কেবল নিজের উচ্চাকাঙ্ক্ষার কথাই বলেননি, বরং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনাও করেছেন। ট্রাম্পকে আক্রমণাত্মক প্রজাতি বা ইনভেসিভ স্পিসিস হিসেবে অভিহিত করে তিনি হুঁশিয়ারি দেন যে যদি ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে জয়ী হতে না পারে, তবে 2028 সালে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। নিউসামের এই মন্তব্যে উপস্থিত দর্শকরা তুমুল উৎসাহ প্রকাশ করেন। তিনি ক্যালিফোর্নিয়ার আবাসন সংকট এবং নিজস্ব রাজনৈতিক ভুলগুলো স্বীকার করার পাশাপাশি টেক্সাসের ট্যাক্স নীতি নিয়েও খোলামেলা আলোচনা করেন। রাজনীতির মাঠে নিউসামের এই বার্তা কি কেবল একটি কৌশল, নাকি এটি 2028 সালের নির্বাচনের প্রস্তুতির একটি বড় ধাপ? ডেমোক্রেটরা কি পারবে এই চ্যালেঞ্জ জয় করতে? রাজনীতি সচেতন মহলে এখন এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। বাজেট সংকটে টিএসসি কর্মীরা বেতনহীন কাজ করতে বাধ্য হওয়ায় মার্কিন বিমানবন্দরগুলো অচল হয়ে পড়েছে। 300-এর বেশি কর্মকর্তা চাকরি ছেড়েছে এবং
অনুপস্থিতি বাড়ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যাত্রীরা ভোগান্তিতে। এই পরিস্থিতির রাজনৈতিক দায় নিয়ে ডিএইচএস এবং ডেমোক্রেটদের মধ্যে তীব্র বিরোধ চলছে, যার ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়া ফেডারেল বাজেট বিভ্রাটে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশপথ এখন চরম সংকটের মুখে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এর তহবিল বন্ধ থাকায় এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে টিএসএ কর্মীদের ওপর। গত 14 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অচলাবস্থায় বেতনহীন কাজ করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার কর্মকর্তা। পরিসংখ্যান বলছে এই স্বল্প সময়ের মধ্যে 300 এর বেশি টিএসএ কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। এর পাশাপাশি বেতন না পাওয়ায় কর্মীদের মধ্যে আকস্মিক অনুপস্থিতির হার আকাশচুম্বী। হিউস্টনের হবি এয়ারপোর্ট সহ শিকাগোর ও হেয়ার এবং জেএফকে বিমানবন্দরের মতো ব্যস্ত কেন্দ্রগুলোতে কর্মকর্তাদের অনুপস্থিতি স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেড়েছে। ফলে যাত্রীদের পড়তে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনের কবলে। অনেক জায়গায় যাত্রীদের ফ্লাইট ধরার জন্য অন্তত 5 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতির জন্য রাজনৈতিক দায় নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ডিএইচএস কর্তৃপক্ষ বিভিন্ন বিমানবন্দরে ভিডিও প্রচার করছে, যেখানে এই পরিস্থিতির জন্য ডেমোক্রেটদের দায়ী করা হয়েছে। তবে নিউ ইয়র্কের জেএফকে বা লা গার্ডিয়ার মতো বেশ কিছু বিমানবন্দর কর্তৃপক্ষ এই ভিডিওগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে তা প্রদর্শন করতে অস্বীকৃতি জানিয়েছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাওয়া এই কর্মীরা যখন বেতনহীন জীবন কাটাচ্ছেন, তখন বিমানবন্দরের দীর্ঘ লাইন সাধারণ মানুষের ভ্রমণের আনন্দকে তিক্ত করে তুলছে। একদিকে বাজেট নিয়ে রাজনৈতিক দর কষাকষি, অন্যদিকে মাঠ পর্যায়ে কর্মীদের এই দুর্ভোগ। সব মিলিয়ে মার্কিন বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। সমাধান কবে মিলবে সেটাই এখন বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রে একই দেশে বসবাস করেও বিদ্যুতের বিলের ক্ষেত্রে আমেরিকানদের গুনতে হচ্ছে আকাশ পাতাল পার্থক্য। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের নতুন তথ্য অনুসারে বর্তমানে জাতীয় পর্যায়ে প্রতি কিলোওয়াট আওয়ার বিদ্যুতের গড় দাম 17.24 সেন্ট, যা আগের বছরের তুলনায় 6% বেশি। রাজ্যভেদে এই বিলের চিত্রটা বেশ চমকপ্রদ। নর্থ ডাকোটা, যেখানে 11.02 সেন্ট রেট নিয়ে সবচেয়ে সাশ্রয়ী, সেখানে হাওয়াই দ্বীপে একই বিদ্যুতের দাম 41.62 সেন্ট। মেইনল্যান্ড বা মূল ভূখণ্ডের রাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস ও নিউ ইয়র্কে খরচ সবচেয়ে বেশি। অন্যদিকে নেব্রাস্কা, আইডাহো ও আরকানসাসে রয়েছে তালিকার একদম নিচে। কেন এই বৈষম্য? জ্বালানির উৎস, আবহাওয়া, অবকাঠামো এবং সরকারি নীতি সবই এই পার্থক্যের কারণ। মুদ্রাস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের কাছে বিদ্যুতের এই বাড়তি বিল এখন নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে নিত্য প্রয়োজনীয় এই সেবার খরচ যে কতটা ভিন্ন হতে পারে তা এই প্রতিবেদন থেকে স্পষ্ট। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বর্তমানে তার স্ত্রীকে ঘিরে তৈরি হওয়া এক বিতর্কের কারণে তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। ঘটনার সূত্রপাত মেয়রের স্ত্রী ইলাস্ট্রেটর রামা দুয়াজির একটি চিত্রাঙ্কন কাজকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, গাজা নিয়ে একটি অনলাইন সংকলনে কাজ করতে গিয়ে তিনি এমন এক লেখকের সঙ্গে যুক্ত হয়েছেন যার কিছু মন্তব্যকে ইহুদি বিদ্বেষী হিসেবে গণ্য করা হচ্ছে। ডানপন্থী সংবাদ মাধ্যমগুলো এই বিষয়টিকে সামনে আনলে পরিস্থিতির অবনতি হয়। যদিও মামদানি স্পষ্ট করেছেন যে তার স্ত্রী সরাসরি ওই লেখকের সঙ্গে কাজ করেননি এবং তৃতীয় পক্ষের মাধ্যমে করা এই কাজের সময় বিতর্কিত মন্তব্যগুলো তাদের নজরে ছিল না। মামদানি এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্যের নিন্দা জানালেও সমালোচকরা থামছেন না। অন্যদিকে ফিলিস্তিনপন্থী অনেক সমর্থক আবার মামদানির এই রক্ষণাত্মক অবস্থানের সমালোচনা করছেন। প্রথম মুসলিম মেয়র হিসেবে দায়িত্ব পালনের শুরু থেকেই মামদানিকে নানা ধর্মীয় ও রাজনৈতিক আক্রমণের শিকার হতে হচ্ছে। এই বিতর্ক কি তার রাজনৈতিক ক্যারিয়ারে বড় কোনো প্রভাব ফেলবে? যুক্তরাষ্ট্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিশিগান শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের হ্যামট্রমিক সিটিতে আয়োজিত এই মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিশিগান শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার হ্যাম্পটন সিটির আলাদিন সুইটস অ্যান্ড ক্যাফেতে আয়োজিত এই অনুষ্ঠানে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থান সহ গত 15 বছরে স্বৈরাচার আওয়ামী লীগের দমন পীড়নে নিহত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সকলের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী এবং পুরো আয়োজন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন আল ইহসান মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফখরুল ইসলাম। আয়োজকরা বলেন, পবিত্র রমজানের এই আয়োজন শুধু ইফতার নয়, বরং প্রবাসে অবস্থানরত বিএনপির নেতা কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। মিশিগানে বিএনপির এই দোয়া ও ইফতার মাহফিলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।